আচ্ছা, আমরা আজকে নতুন একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে জেট ট্রান্সফর্ম। গত মিডের আগে বোধহয় একটা টপিক অর্ধেক করা বাকি ছিল, এটা আমরা পরে শেষ করি। তো আজকের টপিকটা হচ্ছে জেট ট্রান্সফর্ম। আচ্ছা, জেট ট্রান্সফর্ম কি করে? জেট ট্রান্সফর্ম হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে নর্মাল অ্যালজেব্রিক ইকুয়েশনে কনভার্ট করে। আমরা যখন ডিসক্রিট টাইম সিস্টেম এবং সিগন্যাল গুলো অ্যানালাইসিস করব, তখন দেখা যাবে যে কোথাও কোথাও আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন চলে আসতে পারে। সো আমরা সেক্ষেত্রে জেড ট্রান্সফর্ম ইউজ করলে আমাদের যেটা সুবিধা হয় যে এটা নর্মাল অ্যালজেব্রার যে ইকুয়েশন এরকম তৈরি হয়ে যায়। অন্য ভাষায় বলতে পারেন জেড ট্রান্সফর্ম হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল গুলা অ্যানালাইসিস করার একটা টেকনিক। তো আমরা সাপোজ আমাদের কোন একটা সিগন্যাল আছে এক্স অফ এন, এটা জেড ট্রান্সফর্ম করলে আমরা পাই হচ্ছে এক্স অফ জেড। এক্সটা বড় হাতের হবে। তো এক্স অফ এন এর জেড ট্রান্সফর্ম করলে আমরা পাবো এক্স অফ জেড। ঠিক একইভাবে এক্স অফ জেড এর যদি আমরা ইনভার্স জেড ট্রান্সফর্ম করি, তাহলে আমরা পাবো এক্স অফ এন। তার মানে আপনি যেভাবে এক্স অফ এন একটা সিগন্যাল, এটাকে জেড ট্রান্সফর্ম করে এক্স অফ জেড পেতে পারেন, একইভাবে ইনভার্স জেড ট্রান্সফর্ম করলে আপনি এক্স অফ এন পেতে পারবেন। আচ্ছা, এখন এই এক্স অফ জেড পাওয়ার যে ফর্মুলা, আমি সেই ফর্মুলাটা লিখি। এক্স অফ জেড ইকুয়াল টু হচ্ছে সামেশন n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স অফ এন জেড টু দি পাওয়ার মাইনাস এন। এটা হচ্ছে আমার ফর্মুলা। অর্থাৎ আপনি কিভাবে এই এক্স অফ এন এর জেড ট্রান্সফর্ম পেতে পারেন, এই ফর্মুলাটা ইউজ করতে পারবেন। এই ফর্মুলাতে বলা হচ্ছে যে এক্স অফ জেড এটা কি হবে, আমার লিমিট নিতে হবে এন এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। আর এক্স অফ এন থাকবে, তার সাথে আমরা জেড টু দি পাওয়ার মাইনাস এন গুণ করব, তবে আমরা এক্স অফ জেড পেতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন যখন এক্স অফ জেড বের করেন, এক্স অফ জেড এর সাথেই আরেকটা টার্ম আছে, সেটাকে বলা হয় রক। আর ও সি, রক। রক মানে হচ্ছে রিজিয়ন অফ কনভার্জেন্স। রিজিয়ন অফ কনভার্জেন্স। আচ্ছা, রকের ডেফিনেশনটা যদি আমরা দেই, ডেফিনেশনটা দেবো এরকম: সেট অফ অল ভ্যালুজ অফ জেড ফর হুইচ এক্স অফ জেড ইজ ফাইনাইট। এটার মানে হচ্ছে এই ইকুয়েশনে যে দেখেন একটা জেড আছে, আমরা জেড এর বিভিন্ন মান ব্যবহার করতে পারি। জেড এর সবগুলো মানের জন্য আমরা এক্স অফ জেড বের করতে পারি না। এই জেড এর কিছু কিছু মান আছে বা কিছু কিছু ভ্যালু আছে, যেই জন্য আমরা এক্স অফ জেড বের করতে পারি। আবার এই জেড এরই কিছু কিছু ভ্যালু আছে যেগুলা ইউজ করলে আমরা দেখবো আমাদের এক্স অফ জেড জিরো, ইনফিনিটি হয়ে যাবে। তার মানে এই জেড এর ভ্যালু দুই রকম হতে পারে। এক ধরনের ভ্যালু ইউজ করলে আমরা এক্স অফ জেড বের করতে পারবো, বের করতে বলতে পারবো বলতে একটা ফাইনাইট ভ্যালু পাবো। আবার এই কিছু কিছু জেড আছে যেটার জন্য এক্স অফ জেড কি হবে, ইনফিনিটি। তো এই যে যে জেড গুলার জন্য এক্স অফ জেড ফাইনাইট হবে, ওই জেড গুলাকে বলা হয় রক। সো রক কি, সেট অফ অল ভ্যালুজ অফ জেড, অর্থাৎ জেড এর সকল ভ্যালু নিয়ে একটা সেট তৈরি হবে, ফর হুইচ, অর্থাৎ এই ভ্যালুগুলোর জন্য কি হবে, এক্স অফ জেড ইজ ফাইনাইট, মানে এক্স অফ জেডটা আপনার ফাইনাইট ভ্যালু হবে। আচ্ছা, আমাকে বলেন এই রকের সংজ্ঞাটা কি আপনারা ক্লিয়ার? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, রক নিয়ে কি প্রবলেম ছিল বলেন তো, কোথায় বোঝেন নাই?
স্যার রকটা সম্পূর্ণ আবার একটা বুঝাই দেন। আচ্ছা ঠিক মানে কোন লাইনটা বোঝেন নাই তাই বলেন। স্যার ওই রকের লাইনটাই স্যার। কি লিখছে দেখতে পাচ্ছেন? জি স্যার। পড়েন। স্যার ওই যে রক থেকে যে শুরু করছেন, রিজিয়ন অফ কনভারেন্স, সেট অফ অল হ্যাঁ, ভ্যালু অফ জেড। তো রকের পূর্ণ রূপ হচ্ছে রিজিয়ন অফ কনভার্জেন্স, জি ROC। জি স্যার। আচ্ছা, তারপর লাইনটা পড়েন। সেট অফ অল ভ্যালু অফ জেড। আচ্ছা এই পর্যন্ত থামেন, এটার অর্থ কি হয় বলেন তো? এই লাইনটুকুর অর্থ কি? সেট অফ অল ভ্যালুজ অফ জেড, বলেন। স্যার ওই জেড এর মান সম্পূর্ণ। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, জেড এর মান কি? জেড এর মানগুলা নিয়ে একটা সেট হবে। জি স্যার। একটা সেটের মধ্যে অনেকগুলো মান থাকতে পারে, জি যে স্যার। মানগুলো হবে জেড এর। জি। হ্যাঁ, তারপর লাইনটা পড়েন। ফর হুইচ এক্স অফ জেড হ্যাঁ, যার ইজ জন্য। ফাইনাইট। হ্যাঁ, এবার পুরোটা বাংলা বলেন। জেড এর জেড এর মানগুলা একটা সেট হবে। হুম এক্স অফ জেড ইজ ফাইনাইট, মানে এক্স অফ জেড এর ফাইনাইট। এখানে একটা ফর্মুলা দেখতেছেন? জি স্যার। এই ফর্মুলার ভিতরে কি জেড ইউজ করছেন না? জি স্যার। তো এই জেড এর মান দুই রকম হতে পারে। জি আপনি সাপোজ জেড এর জন্য এক্স, মানে জেড এর জন্য 1 ইউজ করলেন, জি দেখা গেল 1 ইউজ করার ফলে এক্স অফ জেড ফাইনাইট। ফাইনাইট মানে যেটা মাপা যায় বা বের করা যায়। জি। আপনি জেড এর ভ্যালু 2 ইউজ করলেন, দেখলেন এক্স অফ জেড ইনফিনিটি। ইনফিনিটি। জি স্যার। তাহলে এই 1টা হচ্ছে আপনার রক, কিন্তু জি 2টা রক হবে না। কথাটা বুঝছেন এবার? জি স্যার। মানে জেড এর যে ভ্যালুগুলোর জন্য এক্স অফ জেড ফাইনাইট অর্থাৎ মাপা যাবে, এইগুলাকে বলা হয় রক। আর রক। যেগুলা মাপা যাবে না ওগুলা রক হতে পারবে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা কয়েকটা এক্সাম্পল করি। সাপোজ আপনার x of n ইকুয়াল টু আমি দেই 5 7 4 2 0 3। এটা কি সিগন্যাল বলেন তো? আরমান আলী আছেন? আরমান আলী? জি স্যার, বলেন স্যার। হ্যাঁ, বলেন তো এটা কি ধরনের সিগন্যাল? এটা কি সিগন্যাল লিখছি আমি? কন্টিনিউয়াস না ডিসক্রিট? রোল 3 মমিনুর ইসলাম আছেন? রোল নাম্বার 3? স্যার ডিসক্রিট স্যার। আচ্ছা, রোল নাম্বার 3? রোল 3 শুনতে পাচ্ছেন? রোল 8? রোল নাম্বার 8 শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ, রোল নাম্বার 19 শুনতে পাচ্ছেন? রোল নাম্বার 19 শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, বলেন তো এটা কোন ফরম্যাটে লিখছি? ডিসক্রিট টাইম তো 3 ভাবে লেখা যায়, এটা কিভাবে লিখছি? রাকিব আছেন? সিয়ার? রাকিব? রোল নাম্বার 7? সিয়ার আছেন? আচ্ছা, কে বলতে পারবে এটা আমি কিভাবে লিখছি বলেন তো? স্যার ডিসক্রিট টাইম যে সেট 3। মেথড। আচ্ছা, বাকি যারা বোঝেন নাই তারা আগের লেকচার গুলো দেখে নিয়েন, এটা আর তো বোঝাইতে পারবো না। আচ্ছা, এখানে বলেন তো এটা তো এক্স অফ এন, এইগুলা এন এর ভ্যালু নাকি ম্যাগনিটিউড কোনটা? এই যে স্যার এন 5 এর ভ্যালু। 7 4, আচ্ছা এগুলা এন এর ভ্যালু 5 জি 7 স্যার। 4 2 0 3 নাকি ম্যাগনিটিউড কোনটা? এখানে তো আমি লিখে স্যার দিছি এক্স অফ এন, তাহলে এন এর ভ্যালু কিভাবে হয়? টাইম এন এর। এগুলা এগুলা কি টাইম?
এই যে 5 7 আচ্ছা 4 আচ্ছা এগুলো কি টাইম? ম্যাগনিটিউড সরি স্যার ম্যাগনিটিউড স্যার ম্যাগনিটিউড তাহলে টাইম কিভাবে বসাবো বলেন তো? স্যার 0 পজিশনে 4 থেকে স্টার্ট হবে তাহলে এটা কত 1 1 2 2 3 3 -1 -1 -2 -2 এটা হচ্ছে আমার n এর ভ্যালু। এখন আমি যদি ফর্মুলা বসাতে চাই x অফ z, z ট্রান্সফর্ম করি, x অফ z কত হবে? x অফ z এর লিমিট দেখেন, লিমিট কত? n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে -∞। ইনফিনিটি। কিন্তু আমার তো এত দরকার নেই, আমার n এর লিমিট কত থেকে কত? -2 থেকে 3 পর্যন্ত। 7 তো আমি লিখতেছি n ইকুয়াল টু -2 থেকে 3। ঠিক আছে? জি স্যার আচ্ছা, এখন খেয়াল করেন এখানে কি আছে ফর্মুলা, x অফ n, অর্থাৎ x অফ n এর সাথে z টু দি পাওয়ার মাইনাস n গুণ হবে। তো x অফ n কি? x অফ n হচ্ছে এইগুলা। তো আমি এখানে এগুলো লিখে দিই, 5 7 4 2 0 3। এর সাথে কি গুণ হবে? z টু দি পাওয়ার মাইনাস n। ফর্মুলা অনুযায়ী বসানো হয়েছে? বাকিরা কথা বলেন। জি স্যার আমি এখানে n এর ভ্যালু লিখে নিয়েছি। সো আমার লিমিট হচ্ছে -2 থেকে 3 পর্যন্ত। তারপর x অফ n এর সবগুলো ভ্যালু আমি লিখলাম, z টু দি পাওয়ার মাইনাস n গুণ করে দিলাম। এখন এই যে এটা কি সামেশন, সামেশন মানে হচ্ছে যোগ। যোগ এখন আমি আরো ভেঙে করব। তাহলে n এর ভ্যালু প্রথমটা কত? -2। ঠিক আছে? আচ্ছা, আমার জি স্যার এটা আপাতত দেখার দরকার নেই, এটা হচ্ছে সামেশন হিসেবে দেখব। সো এই যে 5 এর পজিশন কত? 2। খেয়াল করেন x অফ n z টু দি পাওয়ার মাইনাস n। তাহলে আমি x অফ n এটাই প্রথমটা নিলাম, প্রথমটা কত? 5। 5 এর সাথে n এর ভ্যালু কত? -2 না? -2 তাহলে z টু দি পাওয়ার -2। এই মাইনাসটা হচ্ছে ফর্মুলার, আর এই -2 হচ্ছে n এর পজিশন। সামেশনের কারণে কি আসবে? প্লাস। এর পরেরটা নিব এবার 7। z টু দি পাওয়ার 7 এর পজিশন -1 কত ছিল? -1। z টু দি পাওয়ার -1 -1 প্লাস 4 ইনটু z টু দি পাওয়ার 0 0 প্লাস এটা কত? 2 2 ইনটু z টু দি পাওয়ার 1, এখানে -1 আসবে, প্লাস 0 ইনটু z টু দি পাওয়ার -2 প্লাস 3 ইনটু z টু দি পাওয়ার -3। এবার বলেন এই লাইনটা বোঝেন নাই কে কে? এই লাইনটা বোঝেন নাই কে কে? সবাই বুঝছেন? জি স্যার বুঝতে পারছি এখন এটা পুরোপুরি লিখে দেন, 5 টু দি পাওয়ার z স্কয়ার প্লাস 7 z, z টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, সো 4, দেন 2z ইনভার্স 1 প্লাস 0 সাথে যাই গুণ করেন 0 হবে, কারণ এটা বাদ দিব। দেন এটা কত? 0 3z টু দি পাওয়ার মাইনাস কিউব, 3z টু দি পাওয়ার মাইনাস কিউব। এইটাই হচ্ছে আপনার x অফ z। এটাই হচ্ছে আপনার x অফ z, অর্থাৎ এটা আমার z ট্রান্সফর্ম বের হয়ে গেল। তার মানে একটা জিনিস খেয়াল করেন, যেটার উপর পজিশন 0 থাকে, যেটার উপর তীর চিহ্ন থাকে, সেটা শুধু একলাই বসে। কারণ কি? z টু দি পাওয়ার 0 এর কারণে 1 হয়ে যায়। তো যেটার উপর তীর চিহ্ন থাকবে সে একলাই বসবে। তার বাম পাশের গুলা সিরিয়ালি ভ্যালুর সাথে কি বসে? z এর পজিটিভ মানগুলা, z স্কয়ার, বাম পাশে আর কিছু থাকলে z কিউব z4 এরকম বসতো। আর ডান পাশে যত যাবে তত কি হবে? ইনভার্স, z ইনভার্স 1, z ইনভার্স 3, লাইক দিস। ক্লিয়ার আপনারা? জি স্যার আচ্ছা, এখন হচ্ছে আমি এই জেড ট্রান্সফর্ম গুলার জেড এর ভ্যালু বের করার পরে রক বের করতে হয়। তো আমার রক কি হবে খেয়াল করেন, আমি এইভাবে লিখতে পারি, রক বের করার জন্য আমি এইভাবে লিখতে পারি, x অফ z ইকুয়াল টু 5z স্কয়ার প্লাস 7z প্লাস 4 প্লাস 2z ইনভার্স 1, তার মানে কি 2/z প্লাস 3z ইনভার্স কিউব, তার মানে 3/z টু দি পাওয়ার কিউব।
এই সংখ্যা বা এই টাইপের যেগুলো থাকবে, এটা হচ্ছে আমরা তিনটা পজিশন দেখেন। আপনি 0 1 2 3 4, এক্সকিউজ মি, হ্যাঁ খেয়াল করেন, আমরা যদি z ইকুয়াল 0 হয় তাহলে কি হবে? আমরা যদি z এর মান, আচ্ছা খেয়াল করেন, আমরা যদি z ইকুয়াল টু 0 বসাই তাহলে কি হবে? এই যে 2/z তার মানে কি 2/0। আমরা জানি কোনো কিছু ডিভাইডেড বাই 0 হলে কি হয়? ইনফিনিটি হয়। তার মানে z ইকুয়াল টু যখন 0 বসাবো তখন এইটা এবং এইটা কি হবে? ইনফিনিটি হয়ে যাবে। সো ইনফিনিটির সাথে আমি যাই যোগ করি আমার x অফ z এর মান কি হবে? ইনফিনিটি হবে। আবার আপনি z ইকুয়াল টু ইনফিনিটি বসান, তাহলে কি হবে? এই যে z স্কয়ার তার মানে হচ্ছে ইনফিনিটি স্কয়ার, সো আলটিমেটলি এটাও ইনফিনিটি। সো আপনি যখন z ইকুয়াল টু ইনফিনিটি বসাবেন তখনও কি x অফ z কি হবে? ইনফিনিটি হবে। সো আমরা যদি এই ইকুয়েশন গুলাতে বা z এর মান 0 বসাই তাহলে দেখবো ইনফিনিটি পাচ্ছি। আমরা যদি z এর মান ইনফিনিটি বসাই স্যার তবে জেড এর মান আমরা 0 বসলে ইনফিনিটি ওটা পাবো। আরেকবার একটু বুঝাই দেন। বা এর মাঝামাঝি কিছু বসান, z ইকুয়াল টু সাপোজ আপনি 5 বসান অথবা 7 বসান অথবা 100 200 যা ইচ্ছা বসান, দেখবেন x অফ z এর কিছু একটা ফাইনাইট ভ্যালু পাবেন। x অফ z ফাইনাইট হবে, ক্যালকুলেটরে বললে পেয়ে যাবেন। তার মানে হচ্ছে আমি z এর যে কোনো ভ্যালুই ইউজ করতে পারবো, যার জন্য আমি ফাইনাইট পাবো, কিন্তু 0 এবং ইনফিনিটি ইউজ করতে পারবো না। এই কারণে রক বলা হচ্ছে এরকম, যে রক হচ্ছে এন্টায়ার জেট প্লেন except z equal to 0 and z equal to infinity। আচ্ছা, এখন আমরা আসি যে আমাদের জেট প্লেন কাকে বলে। আমাদের জেট প্লেনটা হচ্ছে একটা গ্রাফ, আর কিছুই না, একটা গ্রাফ, যে গ্রাফের এক্স বরাবর আমরা রিয়েল ভ্যালু নিব, ওয়াই বরাবর আমরা নিব ইমাজিনারি ভ্যালু। এটাই আমার জেট প্লেন। অর্থাৎ যে প্লেনে রিয়েল এবং ইমাজিনারি সব রকম ভ্যালুই থাকবে তাকে আমরা জেট প্লেন বলবো। আচ্ছা, এখন আপনারা বলেন যে এই অঙ্কের কোথায় স্যার কি রকটা বোঝেন আরেকবার নাই? বুঝাই দেন। বলেন একজন একজন করে। আচ্ছা, রক, এই লাইনটা সবাই জি স্যার, বুঝছেন? জি স্যার, খেয়াল ওটা করেন এই বুঝছি। লাইনটা। আচ্ছা, এখানে কি আমরা ইকুয়েশনের মধ্যে জেড জি ইউজ স্যার। করছি না? তো জেড এর তো আমরা বিভিন্ন মান বসাইতে পারি, তাই না? আচ্ছা, তো আমরা জেড ইকুয়াল টু 0 বসাই। প্রথমে বসাবো জেড ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা কি জানি সামথিং ডিভাইডেড বাই 0 কত হয়? স্যার 0 এই হয়। যে এখানে 0 বসালে কত হবে? 2/0। এই 2/0 ইকুয়াল টু ইনফিনিটি। কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে ইনফিনিটি হয়। সো এইখানে 0 বসাইলে এটা কি আসবে? 2/0। 2/0 মানে কি ইনফিনিটি না? জি কোনো স্যার। কিছুকে 0 দ্বারা ভাগ করলে ইনফিনিটি হয়। তো দেখেন এখানে যদি একটা টার্মও ইনফিনিটি হয়, এর সাথে যাই যোগ করেন কি হবে? ইনফিনিটি। এই কারণে আমি লিখছি z ইকুয়াল টু 0 হইলে x অফ z ইনফিনিটি হয়। আচ্ছা, আবার খেয়াল করেন যদি আপনি z এর মান ইনফিনিটি বসান, এখানে কি আছে? z স্কয়ার, তার মানে কি ইনফিনিটি স্কয়ার। আলটিমেটলি এই 5z 7z এরা ইনফিনিটি হবে।
তার মানে জেড ইকুয়াল টু ইনফিনিটি বসাইলেও আমার এক্স অবজেক্ট কি হবে, ইনফিনিটি। জি স্যার। বাট এই দুইটা বাদে আমি যাই বসাই, 5 বসাই, 100, 200, 500 যাই বসাই, এখানে বসান একটা ইউজ ভ্যালু পাওয়া যাবে। ক্যালকুলেটর, একটা ভ্যালু পাবেন। তার মানে কি এক্স অবজেক্ট ফাইনাইট। তার মানে হচ্ছে যে কোনো সংখ্যায় আপনি রক বানাইতে পারেন। রক হচ্ছে জেড এর ভ্যালু যার জন্য এক্স অবজেক্ট ফাইনাইট হবে। সো আপনি যে কোনো সংখ্যা ইউজ করতে পারবেন, কিন্তু জিরো এবং ইনফিনিটি ইউজ করতে পারবেন না। এই কারণে আমি লিখছি রক কি এন্টায়ার জেড প্লেন, মানে জেড প্লেনে যত ভ্যালু আছে সব ভ্যালু এক্সেপ্ট, বাট কোন দুইটা বাদ যাবে, জেড ইকুয়াল টু জিরো এন্ড জেড ইকুয়াল টু ইনফিনিটি। আর জেড প্লেনটা কি, একটা গ্রাফ, যে গ্রাফে টু ডাইমেনশনাল অল দ্য ভ্যালুস থাকবে, ওয়াই বরাবর ইমাজিনারি ভ্যালু থাকবে, এক্স বরাবর সব রকম রিয়েল ভ্যালু থাকবে। রিয়েল ভ্যালু। আপনি এখান থেকে যে কোনো কিছু নেন, এখানে কিছু না কিছু ভ্যালু পাবেন, কিন্তু যখনই আপনি জিরো এবং ইনফিনিটি নেবেন তখনই দেখবেন যে আপনার আসছে কি বলে ভ্যালুটা ফাইনালি আপনার এক্স অবজেক্টের মান ইনফিনিটি আসবে। আপনি যদি মাইনাস ইনফিনিটি নেন তাও একই পাবেন। সো আমরা পজিটিভ ভ্যালুটা দেখাই অলওয়েজ, জেড ইকুয়াল টু 0 টু জেড ইকুয়াল টু ইনফিনিটি। এটাই ছিল হচ্ছে আমার মেইনলি জেড ট্রান্সফর্ম। আচ্ছা, আমি আপনাদের একটা অঙ্ক দিব এখন, আপনারা নিজেরা করবেন। এই যে এখানে আমি লিখে দিচ্ছি, এটা করেন। দেখেন অঙ্কটা দেখা যাচ্ছে, এটা জেড ট্রান্সফর্ম এবং রক বের করেন। আমি র্যান্ডমলি তিনজনের কাছে দেখতে যাব, যারা আছেন আমি র্যান্ডমলি তিনজনের কাছে দেখতে যাব, এটা আপনারা করেন। স্যার কি কি বের করতে হবে? জেড ট্রান্সফর্ম বের করবেন, এক্স অফ জেড এবং রক। জেড ইকুয়াল টু ইনফিনিটি বসান, কত আসে খেয়াল করেন। এই জিনিসটা ভুলে যাচ্ছেন আপনারা। মনে করেন এক্স বাই জিরো, এক্স মানে যে কোনো কিছু, এটা হচ্ছে ইনফিনিটি, বাট জিরো বাই এক্স এটা কত, সরি জিরো বাই ইনফিনিটি। এখান থেকে আসেন, জিরো বাই ইনফিনিটি হচ্ছে কি বলে, আচ্ছা এইভাবে না বলি, দাঁড়ান। জিরোর সাথে কিছু ভাগ করলে তো জিরোই হবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, মনে করেন 1/0 দিয়ে করি। 1/0 হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে। আচ্ছা, 0 বাই যাই থাকুক, 0/1 হচ্ছে 0। আর একটা হচ্ছে মনে করেন আপনি সামথিং এনিথিং, মনে করেন 1 2 3 4 যাই দেন, 4 বাই ইনফিনিটি কত হয়, এর অবশ্যই কিছু না কিছু ভ্যালু থাকার কথা, কত হবে? 4 বাই ইনফিনিটি কত হবে? ভেরি ক্লোজ টু জিরো, ভেরি ক্লোজ টু জিরো, তাই না? মানে ইনফিনিটি তো আমরা অ্যাকচুয়ালি জানি না, বাট আপনি মনে করেন ইনফিনিটি সাপোজ আপনি ধরে নেন 10,000, 4/10,000 কি 0.00004। আপনি ইনফিনিটি ইকুয়াল টু ধরেন 1 কোটি, 0.0000004 লাইক দিস। তার মানে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি আমরা কত ধরি, জিরো ধরি। সো সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি আমরা কত ধরবো, জিরো। আর জিরো হচ্ছে একটা ফাইনাইট ভ্যালু। এখন আপনি দেখেন জেড ইকুয়াল টু যদি ইনফিনিটি দেন, এখানে কত আসে, 2/ইনফিনিটি মানে কত, জিরো। 3/ইনফিনিটি কত, জিরো। 8/ইনফিনিটি কত, জিরো। তিনটা জিরোর সাথে 4 গুণ যোগ করেন, তাহলে কি ফাইনাইট ভ্যালু পাচ্ছেন না? 4। আর অন্য যে কোনো কিছু দেন, জেড ইকুয়াল টু 1 2 3 4 ফাইনাইট পাবেন। এই ক্ষেত্রে রফ হবে হচ্ছে এন্টায়ার জেড প্লেন, মানে সমস্ত জেড প্লেন এক্সেপ্ট জেড ইকুয়াল টু 0। অর্থাৎ জেড ইকুয়াল টু 0 হতে পারবে না, আর সবকিছু হতে পারবে। তো এটার একটা খুব সহজ সিস্টেম আছে, সেটা হচ্ছে খেয়াল করেন যে আপনি এখানে খেয়াল করবেন যে আপনার ভ্যালু কত। যদি জেড এর পাওয়ার নেগেটিভ থাকে, জেড এর কোনো সাপোজ এক্স, জেড এর পাওয়ার নেগেটিভ থাকে, তাইলে জেড 0 হতে পারবে না। আর জেড এর পাওয়ার যদি পজিটিভ থাকে, তাইলে জেড কি হতে পারবে না, ইনফিনিটি হতে পারবে না। সো যখনই রক বের করবেন এই দুটো খেয়াল রাখবেন। এই অঙ্কে দেখেন সব ইনভার্স আসছে, কোনো পজিটিভ ভ্যালু নাই, এই কারণে শুধু জেড 0 হতে পারবে না। বাট আগের অঙ্কটাতে খেয়াল করলে দেখবেন যে পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ জেড এর পাওয়ার পজিটিভও আছে নেগেটিভও আছে। এই কারণে ওইখানে আমি 0 এবং ইনফিনিটি দুইটাই বলছি যে হইতে পারবে না। ঠিক আছে, এই কথাটা কি বুঝছেন লাস্টের কথাটা? জি স্যার।
আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপরে আরেকটা অঙ্ক করাবো। আচ্ছা, রোল নাম্বার 3, 4, 5, 7, 8, 10, কত? 12, 13, 14, 16, 17, Yes, sir. 17. 18, 18, 19, Yes, sir. 20, Sir, 19. কত? Sir, 19, 19. হ্যাঁ হ্যাঁ, 21, 22, 25, স্যার 3 ছিল স্যার 3 স্যার 4 ছিল স্যার। হ্যাঁ ওগুলো চলে গেছে। 26, 22 27, দিবেন হ্যাঁ 29, 30, 31, 35, 36, 37, কত? 36, 37, 39, 43, 44, 45, 46, 47, স্যার আমার নেট প্রবলেম স্যার 13। আচ্ছা, এতক্ষণ এত প্রশ্ন জিজ্ঞেস করলাম, কারোর মানে আনমিউট হইলেন না, সবাই মিউট হয়ে থাকলেন। এখন এতজন কিভাবে শুনতে পাচ্ছেন? স্যার আমার এখানে স্যার ইয়ারফোনের সমস্যা করতেছে, তো যার কারণে আমি বলছি বাট শোনা যাইতেছে না। আচ্ছা, ওইটা আপনার আলাদা কেস শুভ, বাট বাদ বাকিগুলা স্যার আমরা তো রেসপন্স করছি স্যার, আমি রুল ড্রামারের সময় মিউট করা ছিল স্যার। হ্যাঁ, আমি যখন কোশ্চেন জিজ্ঞেস করছি তখন তো কেউ রেসপন্স করে নাই। স্যার আমার আনমিউট করা ছিল, মিউট করতে করতে স্যার আপনার তো চলে গেছে। রোল না, রোলের আগে যখন আমি কোশ্চেন জিজ্ঞেস করলাম তখন তো কেউ রেসপন্স করে নাই, এখন এত রেসপন্স কিভাবে আসলো? স্যার তখন তো রেসপন্স করছি স্যার। তখন দুইজন বা তিনজন করছে, এর বাইরে কেউ করে নাই। রোল নাম্বার 7, তারপরে আর কারবার জিজ্ঞেস করলাম, রোল নাম্বার 10 ছিল, 8 ছিল, এরা কেউ রেসপন্স করে নাই। হ্যাঁ বলেন, কে কে আছেন তাড়াতাড়ি। স্যার স্যার 13 3 স্যার 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 রোল 4। আচ্ছা, সিরিয়ালি বলেন। রোল 3 নাম্বার থেকে 3 10 কে কে আছেন? হ্যাঁ 3, 4 স্যার 4, তারপর 3 থেকে 10, 7 স্যার 10, 7 হ্যাঁ 12 থেকে 20, 13 স্যার 13, হ্যাঁ দিছি। হ্যাঁ 21 থেকে 30, 22 হ্যাঁ হ্যাঁ ডান। 31 থেকে লাস্ট পর্যন্ত কে কে আছেন? 36 স্যার 36, হুম 39 39, ওকে, কত? 16, আচ্ছা 46 46, ওকে। আচ্ছা, আমরা আর জেড ট্রান্সফর্ম আরেকটা অঙ্ক দেখবো। স্যার এইখানে স্যার ওই যে জেড মানে নট ইকুয়াল টু যে জিরোটা, এটা স্যার বুঝতে পারি নাই দেখুন, এটা বলছিলাম বাট শোনা যায় না। আচ্ছা, জেড ইকুয়াল টু 0, আপনারা এই যে ইকুয়েশনের দিকে তাকান, তাকায়ে জেড এর ভ্যালু 0 বসান। বুঝতে ওইটা বুঝতে আমরা, পারছি। হ্যাঁ এখানে যে একটা শব্দ আছে এক্সেপ্ট, এক্সেপ্ট মানে হচ্ছে বাদে, বুঝছেন? জি স্যার মানে বলতেছে যে এন্টায়ার জেড প্লেন, মানে জেড প্লেনের সমস্ত ভ্যালুই হবে বাদে। কি কি বাদে? জেড ইকুয়াল টু 0, অর্থাৎ জেড ইকুয়াল টু 0 ইউজ করতে পারবেন না, এটা বাদে সব ইউজ করতে পারবেন। আপনি যদি এভাবে লেখেন যে ইন্টার জেড প্লেন বাট জেড নট ইকুয়াল টু 0, এটাও হবে। এখানে যদি বাট লেখেন এবং জেড নট ইকুয়াল টু 0 লেখেন, তাইলেও হবে, ঠিক আছে? জি স্যার আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করব জেড ট্রান্সফর্মের। স্যার একটু স্যার আমার রুলটা কি দেওয়া হয়েছে স্যার? 35 হ্যাঁ 35 দিয়েছি। আচ্ছা, আরেকটা অঙ্ক যদি আমরা দেখি,
অঙ্কটা ধরেন এরকম x of n equal to half to the power n u of n। এটার জেড ট্রান্সফর্ম বের করতে হবে, এই অঙ্কটার জেড ট্রান্সফর্ম বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। তো এই অঙ্কটাকে যদি আপনারা এক্সপান্ড করেন তাহলে কি আসে দেখেন তো। x of n equal to, এই যে দেখেন u of n আছে, u of n মানে কি? ইউনিট স্টেপ সিগন্যাল, মনে আছে? 1 স্যার। ইউনিট স্টেপ সিগন্যাল মানে কি ছিল? 0 থেকে শুরু করে পজিটিভ দিকে। জি স্যার। ইউনিট স্টেপ সিগন্যাল ছিল হচ্ছে 0 ম্যাগনিটিউড থেকে হবে শুরু করে 1। পজিটিভ দিকে। হ্যাঁ, সো এই ইউ অফ এন দ্বারা এটাই বোঝাচ্ছে যে এই সিগন্যালটা 0 থেকে শুরু হবে এবং ডান দিকে যেতে থাকবে, বাম দিকে যাবে না। তো আপনি হাফ টু দি পাওয়ার যদি 0 বসান তাহলে কত হবে? 1। কোনো কিছু পাওয়ার 0 হইলে, আচ্ছা, এরপরে যদি n ইকুয়াল টু 1 বসান তাহলে কত হবে? হাফ। এরপরে হবে হাফ স্কয়ার, হাফ কিউব। দেন হাফ কিউব, এভাবে যেতে থাকবে, যত দূর যায় হাফ টু দি পাওয়ার n, n এর ভ্যালু যাই দেন। তার মানে এই যদি এই ইকুয়েশনটা বা এটাকে আমরা যদি এক্সপান্ড করি, এই সিরিজটাকে, আমরা এরকম একটা সিরিজ পাই, তাই না? জি তো স্যার। আমরা যদি জেড ট্রান্সফর্ম বের করি, জেড ট্রান্সফর্ম কি হবে? 1 1 এর পজিশন কত ছিল? n এর মান কত ছিল 1 এর জন্য? 0। 0। 1 ইনটু জেড টু দি পাওয়ার 0 প্লাস হাফ ইনটু জেড টু দি পাওয়ার, এই হাফের মাইনাস 1। n এর মান কত? 1, কিন্তু 1, ফর্মুলা অনুযায়ী জেড টু দি পাওয়ার -1 হবে, তাই না? জি স্যার। হ্যাঁ, প্লাস হাফ স্কয়ার জেড টু দি পাওয়ার -2, এভাবে যাতে থাকবে। এখন আমি যদি এটাকে একসাথে করে ফেলি তাহলে আমি কি পাবো খেয়াল করেন তো। আমি কিভাবে লিখতে পারি? হাফ টু দি পাওয়ার n জেড টু দি পাওয়ার -n সামেশন অফ n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এটা লেখা যায়? দেখেন আপনি n ইকুয়াল টু 0 বসান, n ইকুয়াল টু যদি 0 বসান তাহলে প্রথমটা পাবেন হাফ টু দি পাওয়ার 0 আর জেড টু দি পাওয়ার 0, হাফ টু দি পাওয়ার 0 1 হবে, জেড টু দি পাওয়ার 0 তো এই যে, তাহলে প্রথমটা পেয়ে গেলাম। এবার n এর মান 1 বসান, 1 বসালে কি পাবেন? এটা পাবেন। n এর মান 2 বসান, এটা পাবেন। সো আপনি n এর মান যত বাড়াতে থাকবেন এইখানকার বিভিন্ন টার্মগুলো পাবেন, তাই না? আমার কথাটা কি বুঝছেন সবাই? জি স্যার। তার মানে আমরা আলটিমেটলি এটা পাচ্ছি। আবার দেখেন আমরা যদি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতাম, স্যার আরেকবার বোঝাই দেন। মানে এই যে এই লাইনটা এক্সপ্যান্ড করলাম না আমরা, জি স্যার, ওটা এটাকে আমরা একবার এটা লিখতে পারি। কেমনে? দেখেন n এর মান কত? 0 থেকে ইনফিনিটি, তাহলে n এর প্রথম জি ভ্যালু স্যার। কত? 0। n এর ভ্যালু 0 বসান, এটা কত হবে? 1, আর এটা হবে z টু দি পাওয়ার 0। এই দেখেন প্রথম টার্মটা। জি স্যার। n এর পরের ভ্যালু কত? 1। যদি 1 বসান তাহলে দেখেন এটা জি পাবেন। স্যার। সো আমরা বলতে পারি যে আমরা এই সিরিজটাকে এভাবে লিখতে পারি। আমরা স্যার। ডাইরেক্ট লিখলেও কিন্তু এভাবে লিখতে পারতাম, খেয়াল করেন। ডাইরেক্ট যদি লিখতাম x অফ n এর ফর্মুলা অনুযায়ী যদি লিখতাম x অফ z, প্রথমে লিমিট নিতাম। দেখেন u অফ n থাকার মানে হচ্ছে লিমিট হচ্ছে n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। u অফ n মানে 0 থেকে শুরু করে পজিটিভ দিকে, সো n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। তারপর আমরা কি লিখতাম? x অফ n লিখতাম, x অফ n ইনটু z টু দি পাওয়ার -n। দেখেন n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, x অফ n এর মান কত? হাফ টু দি পাওয়ার n, আর u অফ n এর ম্যাগনিটিউড তো 1, u অফ n এর ম্যাগনিটিউড হচ্ছে 1। সো আমি এখানে डायरेक्टली হাফ টু দি পাওয়ার n ইউজ করতে পারবো ইনটু z টু দি পাওয়ার -n। এখন দেখেন এইখানে যা পাইছেন এবং এইখানে যা পাইলেন একই জিনিস, অর্থাৎ আমরা এই ফর্মুলা ইউজ করলে এক্সাক্ট ভ্যালুটাই পাইতাম, বাট এখানে একটু এক্সপ্যান্ড করে দেখাইলো যে আসলে কিভাবে আসছে। এই দুইটা একই। আপনারা কি বুঝছেন বিষয়টা? জি স্যার। এই লাইনটা জাস্ট একটু এক্সপ্যান্ড করে বুঝাইছে যে কিভাবে আসছে, আর কিছুই না। আচ্ছা, তো আমরা এখান থেকে পরের কাজটা শুরু করি। এইখান থেকে শুরু করি। আমি এনটাকে একসাথে করে ফেলি, n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি
দেখেন দুইটারই পাওয়ার n আছে, তাহলে আমি একসাথে লিখতে পারি না এরকম হাফ জেড ইনভার্স 1 টু দি পাওয়ার n। এটা লেখা যায় এই লাইন থেকে অথবা এই লাইন থেকে, আপনার যেদিক থেকে ধরেন। হাফ এবং জেড দুইটার উপরই n আছে, তো আমি দুইটার পাওয়ার যদি সেম থাকে দুইটাকে আমি একসাথে করে ফেলতে পারি গুণ জি আকারে। স্যার। এখানে আমি হাফ ইনটু জেড, কিন্তু n এর পাওয়ার কি আছে মাইনাস n, মানে জেড এর পাওয়ার মাইনাস n, এই কারণে এখানে -1 আনছি। জি স্যার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি পাইলাম, আমরা এই ইকুয়েশনটা পাইলাম। আপনারা তো যখন ইসে পড়ছেন, কি বলে, স্কুল কলেজে পড়ছেন, জিওমেট্রিক সিরিজ পড়ছিলেন, মনে আছে? ইন্টারমিডিয়েট কি এইচএসসি তে জিওমেট্রিক সিরিজ? স্যার আমরা তো এইচএসসি করিনি স্যার। আচ্ছা ম্যাথ তো করছেন লাইফে, ক্লাস 8 এও আছে ধারা, ধারা বাংলায় বলে ধারা। আচ্ছা যাই হোক, জিওমেট্রিক সিরিজ, অ্যারিথমেটিক সিরিজ, বিভিন্ন সিরিজ আছে, ঠিক আছে? তো জিওমেট্রিক সিরিজটা আমরা একটু আলোচনা করি। আচ্ছা জিওমেট্রিক সিরিজ কোনগুলা? মনে করেন জিওমেট্রিক সিরিজ দেখতে হয় এরকম a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস এরকম কি বলে এটাকে, পাটিগণিতের ধারা বা কোনো ধারা দেখছেন এরকম কখনো লাইফে, যে 1 + 4 + 7 + 10 প্লাস এরকম চলে গেছে, এটা টোটাল ভ্যালু কত হয় বের করো। জি স্যার, ক্লাস 9 এ ছিল, 9 10 এ। তো ওই রকমের একটা হচ্ছে a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার এ আর কিউব। তো এইগুলাকে এক একটা পদ বলে বা টার্ম বলে, ঠিক আছে? ইংলিশে বললে আমরা বলবো টার্ম। জি স্যার। তো এই সিরিজের প্রথমটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, এরকম যেতে থাকবে। এখন আপনি যে কোনো পাশাপাশি দুইটা টার্ম নেন, পাশাপাশি যে কোনো দুইটা টার্ম নেন, পরেরটাকে প্রথমটা দ্বারা ভাগ করেন, সরি এ, কত পাচ্ছেন আর। আপনি এই দুইটা নেন, এই দুইটা নিলে কি পাবেন, পরেরটাকে আগেরটা দ্বারা ভাগ করেন, এখানেও দেখেন আর। তো যদি কোনো সিরিজ এরকম থাকে যার পরেরটাকে আগেরটা দ্বারা ভাগ করলে, মানে পরবর্তী টার্মকে আগের টার্ম দ্বারা ভাগ করলে যে রেশিও পাওয়া যায়, এই রেশিও সবসময় সেম। আপনি আরো যত যাবেন প্রত্যেকটারই পাশাপাশি দুইটা করে নিয়ে যদি এরকম করেন দেখবেন সবই আর হবে। এই ধরনের সিরিজকে বলা হয় জিওমেট্রিক সিরিজ। তাহলে কি জিওমেট্রিক সিরিজ কাকে বলে বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা যদি উদাহরণ দিই তাহলে উদাহরণ কি হবে বলেন তো? 3 + 6 ক্লাস করার দিয়ে ফেসবুক দিচ্ছে আর কোই ফেসবুক দিচ্ছে, টিপ লাগে চলে গেছে। ক্লাস জিজ্ঞেস করো। তোমাকে আমার থেকে বেশি স্মরণ ছিল না। একটা পড়াও তো এক লাইন জিজ্ঞেস করলে দ্বিতীয় লাইন বলতে পারবে না, আমার মহানি নাই। কথা বন্ধ করেন। আচ্ছা 1 2 3 মোটা ভালো হলো, ওটা কাজে লাগাইছে আমার। না মোটা কি একটু হলে অবশ্যই কমবে, 100%। একটু কমে নেই। এই দেখেন এই সিরিজটাকে জিওমেট্রিক সিরিজ বলে কেন? এই সিরিজটাকে জিওমেট্রিক সিরিজ কেন বলে? ভাগ করে। এই কথা হবে না, রেকর্ড হচ্ছে আপনাদের কথা, বোঝেন না কেন? দেখেন এই যে দুইটা টার্ম আছে, পরেরটাকে প্রথমটা দ্বারা ভাগ করেন, কত হয়? 6/3 কত আসে? না 2 2 আসে স্যার। আসবে। ও জি আচ্ছা আমি স্যার। এনে 3 ধরছিলাম, আচ্ছা এটাকে 2 জি ধরেন, স্যার। 2 ধরেন। জি এটা স্যার। যদি 2 নেন, হ্যাঁ তাহলে কত আসবে? 3 আসবে। জি আসে। জি স্যার। তারপরটা দেখেন 18/6 করেন, 3 আসবে। জি স্যার। 54/18 করেন, 3 আসবে। জি। এগুলাকে বলা জি হয় স্যার। হচ্ছে জিওমেট্রিক সিরিজ, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তো জিওমেট্রিক সিরিজকে নরমালি এইভাবে লেখা যায়। দেখেন জিওমেট্রিক সিরিজকে নরমালি এইভাবে লেখা যায়, n = 0 to infinity a to the power n। জিওমেট্রিক সিরিজকে একবারে লিখলে এইভাবে লেখা যায়। কেন? আমি এটাকে এক্সপ্যান্ড করে দেখাই। n এর ভ্যালু শুরু হচ্ছে কই থেকে? 0 থেকে। 0 থেকে। তাহলে n এর ভ্যালু 0 বসান, a to the power 0 প্লাস এরপর n এর ভ্যালু কত আসবে? স্যার 1। 1। সো a to the power 1 এভাবে বাড়তে থাকবে, a স্কয়ার জি প্লাস স্যার। a কিউব।
তার মানে হচ্ছে এটা লিখলে আমরা এইভাবে লিখতে পারি 1 প্লাস a প্লাস a স্কোয়ার প্লাস a কিউব। এখন দেখেন a কে 1 দ্বারা ভাগ করলে a আসবে, a জি, স্কোয়ার কে a দ্বারা ভাগ করলে a আসবে। তার মানে আমার কমন রেশিও কত আসতেছে? a। স্যার এ আসতেছে। তার মানে এটা কি আমরা জিওমেট্রিক সিরিজ বলতে পারি? জি স্যার। আমরা জিওমেট্রিক সিরিজ শিখলাম। জিওমেট্রিক সিরিজকে আমরা এইভাবে লিখতে পারি n equal to 0 to infinity a to the power n equal to 1 plus a square plus যেটা থাকবে। জি এই এখন এতগুলা সংখ্যা যোগ করলে কত হবে? আমরা লিখতে পারি যে এতগুলা সংখ্যা যোগ করলে হবে হচ্ছে 1 by 1 minus a, মানে এই সবগুলার যোগফল এটা হবে 1 by 1 minus a। কিন্তু শর্ত আছে। শর্ত কি? শর্তটা হচ্ছে এই এর ভ্যালু অবশ্যই 1 থেকে ছোট হবে। মানে এইখানে যে এই যে আমরা এর তো বিভিন্ন সংখ্যা হতে পারে, তাই না? জি এ স্যার। তো 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যদি এর ভ্যালু 1 থেকে ছোট হয়, এই এর ভ্যালু যদি 1 থেকে ছোট হয়, তবে আমরা বলতে পারি যে এই সবগুলোর যোগফল হবে কত? 1 by 1 minus a। এ তো আমরা একবার এইভাবে লিখতে পারি যে n equal to 0 to infinity a to the power n equal to 1 by 1 minus a, provided that, মানে শর্ত হচ্ছে এর ভ্যালু কি হবে? 1 থেকে ছোট হবে। ছোট। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এই যে দেখেন এইখানে আমরা যে ইকুয়েশনটা পাইছিলাম, আমি ওই ইকুয়েশনটা লিখি, ইকুয়েশনটার ডান পাশটা লিখি। দেখেন কি লিখি? n equal to 0 to infinity half z inverse 1 to the power n। এখন দেখেন এই যে হাফ z inverse 1, এটা ইকুয়াল টু কি আমি এই a ধরতে পারি? আমি যদি এই হাফ z ইনভার্স 1 ইকুয়াল টু a ধরি, তাহলে কি দুটো ইকুয়েশন একই রকম হয় না? জি স্যার। তাহলে আমার অ্যানসার কি হবে? আমার অ্যানসার হবে 1 বাই 1 মাইনাস a। এর ভ্যালু কত? হাফ হাফ z জেড ইনভার্স ইনভার্স 1। 1। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে আমার z ট্রান্সফর্ম। তার মানে আমি এখানে এটা লিখতে পারি যে x অফ z ইকুয়াল টু হাফ 1 বাই 1 মাইনাস হাফ z ইনভার্স 1 একবার লিখতে পারি। ঠিক জি আছে? স্যার। জি স্যার। বাট এখানে আপনাদের লিখে দিতে হবে ইফ এন্ড অনলি ইফ, ইফ এন্ড অনলি ইফ এর ভ্যালু কত? লেস দেন 1 হতে হবে। এর ভ্যালু কোনটা? হাফ z ইনভার্স 1, এটা হচ্ছে কি 1 থেকে ছোট। 1 এটাই আমার অ্যানসার। ছোট। মানে জি আমি স্যার। এইখানে আসার পর আমি ডিরেক্টলি অ্যানসার লিখতে পারি, বাট এই অ্যানসারটা কখন হবে? শর্ত হচ্ছে এই হাফ z ইনভার্স 1 অর্থাৎ যেটাকে আমি এ ধরছি, এটার মান কি হবে? 1 থেকে ছোট ছোট হবে। হবে। ছোট। আচ্ছা, এখন আমার জেড ট্রান্সফর্ম তো বেরোলো, রগ বের করতে হবে। সো আমি রগ বের করি। আচ্ছা, রকের ক্ষেত্রে খেয়াল করেন, এই অ্যানসারটা আমি কখন পাবো? যখন আমার এই শর্তটা পূরণ করবে, তাই না? জি স্যার। জি স্যার। এই শর্ত যদি পূরণ না করে, তাহলে তো আমি এই অ্যানসার পাবো না। জি না তাহলে যে শর্ত পূরণ করলে আমি এক্স অফ জেড এর ভ্যালু পাবো, ওইটাই আমার রক। তাহলে আমার রক কত? আমার রক হচ্ছে হাফ ইনভার্স 1 লেস দেন 1। যে শর্ত পূরণ করলে আমি এই অ্যানসারটা পাবো, ওইটাই হচ্ছে আমার রক। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন এটাকে যদি আপনি ভাঙেন, আপনি এভাবে লিখতে পারেন 1 বাই 2z লেস দেন 1। এটাকে যদি উল্টায় দেন, তাহলে 2z গ্রেটার দেন 1। এটাকে যদি 2 কে ওই পাশে নেন, তাহলে দেখা যাবে z গ্রেটার দেন হাফ। তো আমার রকের মান কত? রকের মান হচ্ছে z গ্রেটার দেন হাফ। তার মানে আপনি Half। এই অ্যানসার পাবেন। এই অ্যানসার আপনি পাবেন, কিন্তু এই অ্যানসার পাইতে হলে z এর মান অবশ্যই হাফ থেকে বড় হতে হবে। z এর মান অবশ্যই হাফ থেকে বড় হতে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমার ওই লেকচার খাতায় 10 এবং 11 পেজে এই অঙ্কগুলো